সুপ্রভাত বন্ধুরা, আজ 18 আগস্ট সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে রবিবার ফের মিছিল হলো ইসরায়েলে। গাজায় বন্দি 50 নাগরিক মুক্তির ব্যবস্থা করছে না বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। পর্যবেক্ষকরা বলছেন সাম্প্রতিক সময়ে বারবারই নেতানিয়াহুকে ঘিরে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। তবে এদিনের বিক্ষোভ ছিল সুসমন্বিত। বিপুল সংখ্যায় মানুষের যোগদান এদিনের বিক্ষোভকে আলাদা করেছে। এদিন বিভিন্ন রাস্তা আটকে দেন অবরোধকারীরা। বেসরকারি ব্যবসা বন্ধ হয়ে যায় বিক্ষোভে। বড় বড় শহরে পথে নামেন ইসরায়েলের বাসিন্দারা। ট্রাম্প জেলেনস্কির বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, নেটোর মহাসচিব মার্ক রট্র, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো থাকবেন তা নিশ্চিত করেছেন। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও থাকতে পারেন সোমবারের বৈঠকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন এবার তিনি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন। শুধু তাই নয়, জেলেনস্কির সঙ্গে ফোনেও কথা হয় ট্রাম্পের। তারপরেই জেলেনস্কি জানিয়েছিলেন সোমবার তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন। মনে করা হচ্ছে সোমবার ওয়াশিংটনের বৈঠকে পুতিনের দাবি নিয়ে আলোচনা হতে পারে। মার্চের পুনরাবৃত্তি হবে কিনা তাই নিয়ে সংশয় রয়েছে। হরপাবানে বিধ্বস্ত পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা, মৃত 314। বিপর্যয়ের মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস। হঠাৎ প্রবল বৃষ্টির পর ধেয়ে এসেছিল হরপাবানের ভয়াল স্রোত, আর তাতেই কার্যত ভেসে গিয়েছে উত্তর পশ্চিম পাকিস্তানের একাধিক শহর, গ্রাম, জনপদও। শুধু খাইবার পাখতুনখোয়াতেই 314 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। আহত 156 জন। ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। রবিবার সকালে নিউ ইয়র্কের ব্রুকলিন নামের এক রেস্তোরাঁয় এলোপাথারি গুলি চালালো আততায়ীরা। মর্মান্তিক সেই ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, পাশাপাশি আহত হয়েছেন আরও 8 জন। হামলাকারীদের দলে ছিল একাধিক দুষ্কৃতী। বেলাগাম গুলি চালানোর পর চম্পট দেয় তারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ। হামলাকারীদের ধরতে শুরু হয়েছে তল্লাশি। ফের ইয়েমেন আক্রমণ করল ইসরায়েল। এবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রবিবার ভোরে হুতি নিয়ন্ত্রিত হাইজাজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে তারা। ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্র। ইসরায়েলি সেনা এক বিবৃতিতে বলেছে তাদের ওপর হুতিদের বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে এই আক্রমণ করা হয়েছে। গাজার বাসিন্দাদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। শনিবার মার্কিন বিদেশ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে গাজা থেকে আমেরিকায় আসতে চাওয়া নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সাধারণত পর্যটন ভিসার মাধ্যমে গাজাবাসীরা আমেরিকায় চিকিৎসা করতে আসেন। গত বেশ কয়েক মাস ধরে সেই তালিকায় শিশুদের সংখ্যা বেশি দেখা যাচ্ছিল। গাজার বাসিন্দাদের আমেরিকায় আসা নিয়ে কয়েকদিন ধরে দক্ষিণপন্থী নেত্রী লরা লুমার নানাভাবে প্রচার করছেন। সমাজ মাধ্যমে কখনো পোস্ট করে আবার কখনো সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অসুস্থদের নিয়ে গাজা আমেরিকায় যাওয়া বিশেষ বিমানগুলিকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে সরব হয়েছেন লরা। তাঁর এই প্রচারের কারণেই কি মার্কিন বিদেশ দপ্তর এই সিদ্ধান্ত নিল, উঠছে প্রশ্ন। কারণ লরা 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থনে ঢালাও প্রচার করেছিলেন। আসছি দেশের খবরে। রবিবার বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সিপি রাধাকৃষ্ণনের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন। সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন। তিনি আগে তেলেঙ্গানা ও ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কাজ করছিলেন। 1998 এবং 1999 সালে লোকসভা নির্বাচনে কোয়েম্বাটোর থেকে বিজেপির প্রার্থী হিসেবে জিতে সাংসদ হয়েছিলেন। জগদীপ ধনখড়ের পদত্যাগের ফলে রাজ্যসভার চেয়ারম্যান পদশূন্য হয়েছে। উপরাষ্ট্রপতি নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 22 আগস্ট। 300-র বেশি পরিবারকে জমি থেকে উচ্ছেদ করল অসম সরকার। তারা বেআইনিভাবে জমি দখল করে বাস করছিলেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে উচ্ছেদ হওয়া পরিবারগুলির মধ্যে বেশিরভাগই বাংলাভাষী মুসলিম। অসমের বিশ্বনাথ জেলায় রবিবার থেকে এই উচ্ছেদ করতে শুরু করে অসম সরকার। অভিযোগ 309টি পরিবার ওই 175 বিঘা জমি দখল করে রেখেছিলেন। গত 1 আগস্ট তাদের নোটিশ পাঠানো হয়েছিল। বলা হয়েছিল 15 দিনের মধ্যে এলাকা খালি করে দেওয়ার জন্য।
জন্য। এই কাজের জন্য 600 জন নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছিল এলাকায়। 20টি বুলডোজার এবং বেশ কিছু ট্রাক্টরও ব্যবহার করা হয়। দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে রবিবার মাঝরাতে আতঙ্ক। কেরল থেকে যাত্রা করা ওই বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন এবং রাজ্যসভার সাংসদ জেবি মাদার। টেক অফের সময় আচমকা প্রযুক্তিগত সমস্যা হয় এবং সেটিকে ফিরিয়ে আনা হয় ওয়েতে। পরে বিমান সংস্থা জানায় নতুন বিমানের ব্যবস্থা করা হয়েছে। রাত 1টায় তা যাত্রীদের নিয়ে রওনা দেয়। প্রযুক্তিগত সমস্যার কারণেই টেক অফ বন্ধ করা হয়েছিল। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই রাহুল কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রের তথ্য দিয়ে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। একজনের বিভিন্ন জায়গায় নাম থাকা ত্রুটি স্বীকার না করে পাল্টা দোষ চাপানোর রাস্তা নিয়েছে কমিশন। রবিবার কমিশনের চিঠিতে রাহুলকে বলা হয়েছে ভোট চুরির অভিযোগ হলফনামা দিয়ে জানাতে হবে, না হলে প্রকাশ্যে স্বীকার করতে হবে অভিযোগের সপক্ষে প্রমাণ নেই। বামপন্থীরা মোদি জমানায় কমিশনের একাধিক কার্যকলাপে বারবার প্রশ্ন তুলেছে। মহারাষ্ট্র এবং দিল্লির ভোটার তালিকায় 5 মাসের মধ্যে ভোটদাতার তালিকা অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। তার আগে লোকসভা ভোটে বুথভিত্তিক ভোটদানের সংখ্যা ওয়েবসাইটে আপলোড করতে অস্বীকার করেছিল কমিশন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর প্রকাশিত ভোটদানের হার এবং চূড়ান্ত হারের মধ্যেও ফারাক অস্বাভাবিক দেখা যাচ্ছিল। আইনে সংশোধনী এনে ভোটদানের সময় সিসিটিভির ভিডিও প্রকাশ এবং সংরক্ষণের আওতা সীমায়িত করা হয়। বিহারে এসআইআর করার সময় রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করা হয়নি, অথচ ভোটার তালিকা সংশোধন রাজনৈতিক দলগুলিকে নিয়েই হয়। বিহারের সাসারামে ভোটাধিকার যাত্রা শুরু করে রাহুল বলেছেন, অভিযোগ জানানোই আমাকে হলফনামা দিতে বলা হয়েছে, অথচ কমিশনের নথির ভিত্তিতেই তো বিপুল গড়মিল দেখিয়েছি। হাসপাতালে ভর্তি বিজু জনতা দল প্রধান তথা ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা নবীন পটনায়ক। 78 বছর বয়সী ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বয়সজনিত বেশ কিছু সমস্যায় ভুগছেন। দলীয় সূত্রে খবর, বয়সজনিত সমস্যার কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে গুলিয়ে যাচ্ছে কূটনীতি ও অর্থনীতির মারপ্যাঁচ। এই পরিস্থিতিতে স্থগিত হলো 6ষ্ঠ দফা ইন্দো মার্কিন প্রতিনিধিদের বাণিজ্য চুক্তির বৈঠক, যা হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। সরকারি সূত্রে খবর, দিল্লিতে ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকে বসার কথা ছিল আগামী 25 থেকে 29 আগস্টের মধ্যে। ট্রাম্প, জেলেনস্কি, পুতিনের ত্রিপাক্ষিক সাক্ষাতের আবহে সেই বৈঠক স্থগিত হয়েছে। এখন রাজ্যের খবর। চাকরি হারানো শিক্ষক সুবল সোরেনের মৃত্যুতে প্রতিবাদ মিছিলে জনস্রোত দেখল মেদিনীপুর। স্লোগান উঠল চাকরি চোরদের ধিক্কার জানিয়ে। তদন্তে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের ব্যর্থতার প্রতিবাদও হলো মিছিলে। যোগ্যতা নিয়ে কোনো অস্বচ্ছতা না থাকলেও স্কুল শিক্ষকদের চাকরি হারাতে হয়েছিল সুবল সোরেনকে। চাকরি হারা শিক্ষকদের আন্দোলনে অন্যতম মুখও ছিলেন তিনি। গত শুক্রবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা এই শিক্ষকের মৃত্যুর পর প্রতিবাদে সরব হন চাকরিহারা শিক্ষকরা। কলকাতায় নতুন 3টি রুটে মেট্রো উদ্বোধন হবে চলতি মাসে। আগামী 22 আগস্ট এই 3টি মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন কাজ চলার পর উদ্বোধন হচ্ছে এই 3 মেট্রো, কিন্তু পরিষেবা কবে থেকে চালু হবে তা নিয়ে কিছুই জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার মেট্রোর গ্রিন লাইনের শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশ, অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় রুবি ক্রসিং থেকে বেলেঘাটা অংশ এবং ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর অংশ উদ্বোধন হবে ওই দিন। যশোর রোড মেট্রো স্টেশনে ওই উদ্বোধনে কাজ হবে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড অংশের টানেলের কাজ চলার সময় বউবাজারের কাছে একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়, যার জন্য অনেক বাড়ি ভেঙে ফেলতে হয়। এই উদ্বোধনের মাধ্যমে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো হিসেবে পরিচিত গ্রিন লাইন সম্পূর্ণরূপে চালু হবে, যা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যুক্ত হবে। সময়ে রক্ত দেয়নি ব্লাড ব্যাংক, নালিশ মৃত্যুতে। রক্ত চেয়ে হাসপাতালে ব্লাড ব্যাংকে কাগজ জমা দেওয়া হয়েছিল 15 আগস্ট সকালে। সেই রক্ত মেলে 16 আগস্ট রাতে, কিন্তু তা রোগীকে দেওয়ার আগেই মৃত্যু হলো তাঁর। ব্লাড ব্যাংকে রক্ত থাকা সত্ত্বেও তা না দেওয়ায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পূর্ব বর্ধমানের জামালপুরে নবগ্রামের বাসিন্দা মৃত মধুমিতা নায়েক। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে চাঞ্চল্যকর ঘটনা। রেল স্টেশনের একেবারে কাছেই মধ্যমগ্রাম হাই স্কুলের গেটের সামনে থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বোমা।
বোমা হাতে নাড়াচাড়া করার সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে, গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির কাছেই একটি ব্যাগ ছিল। সেই ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রচুর বোমা। ঠিক কী উদ্দেশ্যে এতগুলো বোমা নিয়ে ওই ব্যক্তি ঘোরাফেরা করছিলেন তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। শেষে খেলার খবর। ডুরান্ড কাপের ডার্বির রং লাল হলুদ। 2-1 গোলে চির প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শতাব্দী প্রাচীন টুর্নামেন্টের সেমিফাইনালে চলে গেল লাল হলুদ শিবির। খেলার প্রথমার্ধে কার্যত একচেটিয়া আধিপত্য ছিল ইস্টবেঙ্গলের। দ্বিতীয়ার্ধে কিছু সময় মোহনবাগান লড়াই করলেও সার্বিকভাবে যোগ্য দল হিসেবেই ডার্বিতে বাজিমাত করলেন অস্কার ব্রুজোর ফুটবলাররা। জোড়া গোলে ডার্বির নায়ক দিয়ামান্তাকোস। জাতীয় জুনিয়র টেনিসে রানার আপ আকাঙ্ক্ষা ফাইনালে হারলেও বিশেষ পুরস্কার বাংলার টেনিস খেলোয়াড়কে। জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতায় রানার আপ হয়েছে আকাঙ্ক্ষা ঘোষ। বাংলার টেনিস খেলোয়াড় ফাইনালে হেরেছে মহারাষ্ট্রের পার্থসারথী অরুণ মুন্ডের কাছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।